পুলিশকে রীতিমতো কচুকাটা করা হচ্ছে এবং এটাই তাদের অবধারিত ভাগ্য। যে কাজে ক্ষমতাসীনরা পুলিশকে ব্যবহার করেছে তা হলো বিরোধী দল ও মতকে দমন করা। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কি আছে সেই উদ্যোগে? পুলিশকে কখনোই জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হয় নাই। আমাদের জন্মের পর থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল খাজনা আদায় করার জন্য, মানুষের মাথায় বাড়ি দিয়ে পিঠে আঘাত করে খাজনা আদায় করে রাজকোষে জমা দেওয়ার জন্য। এটি ছিল আমাদের কাজ। পালায়ও কুল পায় না অনেকে। আরে ভাই আপনি পালান কেন? আমি যে একজন পুলিশ মানুষ, আমি যে সবার সামনে আসছি, সাধারণ মানুষের বেশি আমি। দর্শক, সরকার পতনের পর পুলিশকে যেখানে পাচ্ছেন সেখানে পিটাচ্ছেন সাধারণ জনগণ ও সেনাবাহিনী। সরকার থাকাকালীন যেভাবে পুলিশকে ব্যবহার করেছিল, পুলিশকে যেভাবে ঘৃণার জায়গায় পৌঁছে দিয়েছিল, নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর পুলিশকে নতুন করে সাজানো হচ্ছে। কিভাবে পুলিশকে সাজানো হচ্ছে ভিডিওতে দেখতে পারবেন। এমনকি বিপ্লব কুমার সরকার কোথায় আছেন, তিনি কি বলছেন তার ভিডিওটি দেখাবো এই ভিডিওতে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, লাইক করে আমার সাথেই থাকবেন দর্শক। উপমহাদেশে পুলিশ বাহিনী তৈরির শুরু থেকেই আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আরেকটি যে কাজে ক্ষমতাসীনরা পুলিশকে ব্যবহার করেছে তা হলো বিরোধী দল ও মতকে দমন করা। যখনই যে দল বা গোষ্ঠী ক্ষমতায় থাকেন তারাই পুলিশকে স্বাধীন হওয়ার বদলে নিজেদের অনুগত বাহিনী হিসেবেই ব্যবহার করেছে। পুলিশ বাহিনীর অনেক শীর্ষ কর্মকর্তারাও ক্ষমতাসীন দলের অনুকম্পা হয়েও এই সংস্কৃতিকে জিইয়ে রাখতে সহায়তা করেছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কি আছে সেই উদ্যোগে, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। আইনে চলা পুলিশ বাহিনীকে অবৈধ প্রভাবের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতাবানরা নিয়ন্ত্রণ করায় বিষয়টি নিয়ে পুলিশের ভেতর ও বাইরের ক্ষোভ অনেকটা প্রকাশ্য। অনেক আগেই দাবি উঠেছে পুলিশ সংস্কারের। 1-11 সরকারের সময় সেই দাবি জোরালো হয়েছিল। তখন প্রস্তাব আসে নতুন পুলিশ আইন প্রণয়নের। সেই অনুযায়ী বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ 2007-এর খসড়াও প্রস্তুত করা হয়। খসড়াটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আটকে যায়। 2008 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই খসড়ার প্রস্তাবটি চলে যায় অতল অন্ধকারে। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পুলিশের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা আত্মগোপনে চলে যায়। এমন প্রেক্ষাপটে আবারও দাবি উঠেছে পুলিশ সংস্কারের। ইতোমধ্যেই পুলিশ সংস্কার কমিশনের প্রধান হিসেবে সফররাজ চৌধুরীর নাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকেই পুলিশের সংস্কারে ফের শুরু হয়েছে তৎপরতা। এরই মধ্যেই জাপানের অনুকরণে এই সংক্রান্ত একটি সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে। পুলিশের বিশেষায়িত ইউনিটের একটি টিম এই প্রস্তাবটি পাঠিয়েছে। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক এ ব্যাপারে প্রতিবেদনও প্রকাশ করেছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। সেই প্রতিবেদন অনুসারে প্রস্তাবে বলা হয়েছে পুলিশ চলবে ন্যাশনাল পাবলিক সেফটি কমিশনের অধীনে। এই কমিশনের অধীনে থাকতে পারে সরকারের গুরুত্বপূর্ণ অন্যান্য দপ্তরও। পাবলিক সেফটি কমিশনের অধীনে থাকলেও পুলিশের জন্য থাকবে জাতীয় পুলিশ কমিশন। প্রধানমন্ত্রী কখনোই এই কমিশনের উপর হস্তক্ষেপ করতে পারবেন না। কমিশন হবে রাজনৈতিক ও দলীয় প্রভাব মুক্ত। আরও বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদাধিকার বলে 11 সদস্য বিশিষ্ট এই কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদের স্পিকার, সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার পরামর্শ অনুযায়ী কমিশন 4 জন সংসদ সদস্য মনোনীত করবেন। তাদের মধ্যে 2 জন সরকারি দলের এবং 2 জন বিরোধী দলের হবেন। জাতীয় সিলেকশন প্যানেলের মাধ্যমে সুপারিশকৃত 6 জনের তালিকা থেকে 4 জন সদস্য মনোনীত হবেন। এই 4 জনের মধ্য থেকে 1 জন নারী এবং 1 জন জনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা থাকবেন। এছাড়া স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধান পদাধিকার বলে কমিশনের সদস্য হবেন। কমিশনের সদস্য সচিব হিসেবে কাজ করবেন পুলিশ বাহিনীর প্রধান। কমিশনের কার্যাবলীর বিষয়ে প্রস্তাবে বলা হয়েছে পুলিশ প্রধান হিসেবে নিয়োগের জন্য অতিরিক্ত আইজিপি পদমর্যাদার 3 জন কর্মকর্তার একটি প্যানেল সরকারের কাছে পাঠাবে কমিশন। সেখান থেকেই 1 জনের নিয়োগ চূড়ান্ত করবে সরকার। পুলিশ প্রধান সহ অন্য কর্মকর্তাদের বদলির সুপারিশ করতে পারবে জাতীয় পুলিশ কমিশন। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম তদারকি করবে এই কমিশন। প্রতি বছর আগস্ট মাসের মধ্যে প্রত্যেক পুলিশ ইউনিট থেকে তাদের কার্যক্রম উল্লেখ করে একটি সাধারণ প্রতিবেদন কমিশনে পাঠাতে হবে। কমিশনের পক্ষ থেকেও বার্ষিক প্রতিবেদন সরকার এবং সংসদের কাছে পেশ করা হবে। পুলিশের দায়িত্বের বিষয়ে বলা হয়েছে জনগণকে যথাযথ সম্মান দিতে হবে, তাদের সঙ্গে সৌজন্যতা দেখাতে হবে, দরিদ্র, অক্ষম, দুর্বল ও বৃদ্ধদের নিরাপত্তা বোধ এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। পুলিশি ব্যবস্থায় জনগণের অংশগ্রহণও উৎসাহিত করতে হবে।
পুলিশ সদস্যদের অপরাধের বিচারের জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে সংস্কার প্রস্তাবে। বলা হয়েছে, সিনিয়র র্যাঙ্কের পুলিশ সদস্যদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রধান থাকবেন একজন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা, আর জুনিয়র র্যাঙ্কের কর্মকর্তাদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রধান হবেন পুলিশ সুপার বা এসপি পদমর্যাদার একজন কর্মকর্তা। এএসপি থেকে আইজিপি পর্যন্ত পদমর্যাদার কর্মকর্তারা সিনিয়র র্যাঙ্ক এবং কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা জুনিয়র র্যাঙ্ক হিসেবে বিবেচিত হবেন। সম্প্রতি পুলিশের পক্ষ থেকে যে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, সে ধরনের প্রস্তাব 2007 সালেও দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, পুলিশি কর্মকাণ্ডে অবৈধ হস্তক্ষেপকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে হবে। পুলিশের কার্যক্রমে শক্তি প্রয়োগ ন্যূনতম থাকবে। আইন প্রয়োগের নামে পুলিশের বেআইনি উপায়ের ব্যবহার বন্ধ করতে হবে। অভিযোগকারী এবং অভিযুক্ত উভয়ের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে বলে প্রস্তাব থাকে সেই আইনে। পুলিশকে রীতিমতো কচুকাটা করা হচ্ছে এবং এটাই তাদের অবধারিত ভাগ্য। আজকের খবরটা দেখেন, এক অতিরিক্ত মহাপরিদর্শক সহ পুলিশের আরো 6 কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো। এই কথাটা যখন দেখছি তখন একটা সাক্ষাৎকারও দেখলাম একই পত্রিকায়, প্রথম আলোতে। মোহাম্মদ নুরুল হুদা, সাবেক আইজিপি, খুবই দক্ষ তিনি, একজন আইজিপি ছিলেন, খুব জ্ঞানীগুণী মানুষ। তিনি বলছেন কেন এই অবস্থা। তার কারণ একটা ছোট্ট লাইনে যদি বলা যায়, রাজনৈতিক প্রভুদের খুশি করতে গিয়ে পুলিশের এই দশা। ব্যাখ্যাটা বুঝতে পারছেন? আজকে পুলিশের এই যে পরিণতি কেন, এই যে দফায় দফায় কতজন, এমনি তো একজন অতিরিক্ত ডিআইজি, 7 জন বোধহয় ডিআইজি পদমর্যাদা সহ 187 জন পুলিশের কর্মকর্তা এবং সদস্য, তারা ফরমালি যোগ দেয়নি। এর বাইরে কতজন আছে আল্লাহ জানে, তারা পালিয়েছেন। তারা জানেন যে তাদের আসলে অপরাধের শেষ নেই। বিশেষ করে গোপালগঞ্জ সহ গুরুত্বপূর্ণ জেলা, যেগুলি রাজনৈতিক জেলা হিসেবে পরিচিত, সেই সব জায়গার নিয়োগ বা সেখানকার কর্মকর্তারা অধিকাংশই ভিকটিম হয়েছেন এবং যারা আছেন তারা তটস্থ যে তারা কতক্ষণ টিকতে পারবেন। পুলিশের 6 কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর কথা বলা হয়েছে। অপরদিকে পৃথক প্রজ্ঞাপনে পুলিশের অপর 9 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ইতিহাস, পুলিশকে কখনোই জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হয় নাই। আমাদের জন্মের পর থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল খাজনা আদায় করার জন্য। মানুষের মাথায় বাড়ি দিয়ে, পিঠে আঘাত করে, খাজনা আদায় করে রাজকোষে জমা দেওয়ার জন্য। এটি ছিল আমাদের কাজ। আমাদেরকে তো জনগণের সাথে ভালো ব্যবহার করে জনগণের জন্য কাজ করার জন্য তো আমাদের জন্ম দেওয়া হয় নাই। আমাদের জন্মটাই ছিল জনগণের বিরুদ্ধে কাজ করার জন্য। দর্শক, আপনারা জানেন, গণঅভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছাড়েন, তখন থেকেই পুলিশের উপর ব্যাপক হামলা হতে শুরু করে দেয়। পুলিশের একাধিক কর্মকর্তা কিন্তু হামলা শিকার হয়েছেন, অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এবার পুলিশকে নতুন করে সাজানো হচ্ছে, যেন কোনো সরকারের হয়ে কাজ না করে নতুন স্বাধীনভাবে তারা কাজ করবে জনগণের হয়ে। দর্শক, এরকমভাবে পুলিশকে নতুন করে সাজানো হচ্ছে, তা নিয়ে আপনার কি মতামত জানাবেন। দর্শক, বর্তমান সময়ে ডিবি প্রধান হারুন রশিদ সাহেব সহ বিপ্লব কুমার সরকার তারা দেশে আছেন বলে জানা যাচ্ছে। দর্শক, বিপ্লব কুমার সরকার তিনি কোথায় আছেন তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য আপনারা একটি ভিডিওতে দেখেছেন। আগের একটি ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলেই, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসতে পারেন। দর্শক, বর্তমান সময়ে যে সিদ্ধান্তটি নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তা যদি আপনার মনের মতো হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।